আমাকে বিয়ে করেছেন কেন? মানুষ বিয়ে করে কেন? সবাই যে কারণে করে আমি সে কারণেই করেছি। আপনি কি মানুষ? ওই, তুই কি বলতে চাইছিস? না মানে আপনাকে দেখলে আমার পেতনির কথা মনে পড়ে। দেখ, এখন রাগাবি না, না হলে মেরে তোর দাঁত লাল করে দিব। অ্যাঁ, আমার জীবনটা তেজপাতা বানাতে যে আসছেন সেটা আমি খুব ভালো করে জানি। ভার্সিটির প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করেছেন, তাই না? তো এখন বেশি কথা না বলে এদিকে আয়, বাসর রাত করতে হবে। মানে? মানে বোঝাচ্ছি। জান্নাত এক পা করে আমার দিকে আসতে লাগলো। আমি মতলব ভালো না দেখে পিছাতে লাগলাম, কিন্তু কপালে বেশিক্ষণ সায় না দেওয়ায় অল্প কিছু যাওয়ার পরেই পিঠ দেয়ালে ঠেকে গেল। এদিকে জান্নাত আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছি। দুজনের মাঝে এক ফোঁটাও গ্যাপ নেই। ভাবতেছি জান্নাত কি করতে চাইতেছে। এমন সময় খেয়াল করলাম জান্নাত ওর ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনতেছে। বুঝে গেলাম জান্নাত কিস করবে, তাই হাত দিয়ে আমার মুখটা চেপে ধরার জন্য হাতটা উপরের দিকে তুলতে গিয়ে বুঝতে পারলাম জান্নাত আমার হাতটা ওর হাত দিয়ে চেপে ধরে আছে। উপায় না পেয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। অবশেষে জান্নাত আমাকে কিস করে বসলো। কিস করলো কম, কামড়ে ঠোঁটের ভিতরের অবস্থা 12টা বাজিয়ে দিল। আমি চিৎকারও দিতে পারতেছি না। অবশেষে ছাড়লো আমাকে। ঠোঁটগুলো কেটে রক্ত পড়তেছে, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবু, আর একটু আদর করি। আমি মাথা নেড়ে শুধু না করলাম। ওকে, তাহলে এখন তুমি ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। আমি গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলাম। আপনারা ভাবতেছেন আমি ভালো একটা ছেলে যে বউয়ের অত্যাচার সহ্য করতেছি। আসলে না, শুধু আম্মুর কথায় আজকে রাতটা ওকে মাফ করে দিলাম। জান্নাতের সাথে আমার সাপে নেউলের সম্পর্ক, কারণটা জানতে হলে পিছনে যেতে হবে। চলুন পরিচয়টা দিয়ে নিই, তারপর পিছন থেকে শুরু করব। আমার আসল পরিচয়, আমার নাম জিসান আহমেদ। পরিবারের সদস্য 3 জন। আমি, বড় ভাইয়া, আম্মু। মানে বুঝতেই পারতেছেন, আব্বু ছোটবেলায় মারা গেছেন। আব্বুর ছোট একটা বিজনেস ছিল, যেটা এখন ভাইয়া সামলায়, আর আমি এখনও পড়াশোনা করি। আমরা সবাই গ্রামে থাকি, কিন্তু এখন সবাইকে ছেড়ে ঢাকায় যেতে হবে। আমি সারা দিন আম্মুর কাছে শুয়ে রইলাম। কলেজ লাইফ শেষ করে আমি কাল থেকে ভার্সিটিতে যাব। মনে আনন্দটাই অন্যরকম, কিন্তু ভয় একটাই, র্যাগিং নিয়ে একটু চিন্তা আছে। তাও মনে অনেক আনন্দ। রাতে চলে আসলাম স্বপ্নের শহর ঢাকায়। এখানে আমি আর আমারই একটা বন্ধু দুজনে এসেছি গ্রাম থেকে, তাই দুজনে আলাদা একটা বাসা নিয়ে নিলাম। পরের দিন সকালে রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। গেটের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি হবে ভিতরে গেলে, র্যাগিংয়ে কি করতে বলবে। এসব ভাবতে ভাবতে ভিতরে গেলাম। একটু যেতেই একটা বড় ভাই ডাক দিল। ভদ্র ছেলের মতো ওনার সামনে গেলাম। নতুন এসেছিস? জি ভাইয়া। আমার সাথে আয় তো। কেন ভাইয়া? তোকে মেহেদি ভাই ডেকেছে। মেহেদি ভাইকে? আর আমাকে চিনে কিভাবে? ওই বেশি কথা বলিস কেন? আসতে বলছিস আয়। কোনো কথা না বলে ওনার সাথে গেলাম ক্যান্টিনে। গিয়ে দেখলাম কিছু বড় ভাইয়া বসে আছে। বুঝতে পারলাম আজকে কপালে খারাপ কিছু আছে। কিরে, মেহেদি কই? ওয়াশরুমে গেছে। আমি দাঁড়িয়েছিলাম, তখনই কেউ একজন আসলো। ওনাকে আমি চিনি এমন লাগতেছে। এমন সময় মেহেদি ভাইয়া বলে ওঠে, তুই জিসান না? ভাইয়া। আমাকে চিনতে পেরেছিস? আমি মেহেদি। তুই যখন ক্লাস 7-এ পড়তে, আমি তখন ক্লাস 10-এ পড়তাম। তোকে আমার এখনো মনে আছে? তুমি নীলাকে ভালোবাসতে, তাই না?
তোর নীলাকেও মনে আছে? হুম, এতক্ষণেও চিনছি তোমাকে। কিরে তুই চিনিস ওকে? হুম। ও ওকে জিসান, তুমি তাহলে যাও। ওই কই যাবে ও? আরে ওকে আমাদের এখন প্রয়োজন। মেয়েদের সাথে আমাদের এবার শত্রুতা আমি জমবে মামা। অনেক জ্বালিয়েছে আমাদের। এখন আমরা পেয়ে গেছি আমাদের ডিফেন্ডার। ভাইয়া, আপনি কি বলতেছেন? কিছু না বুঝতে পেরে জিজ্ঞেস করলাম। তুই এখানে এসে বস, আমি তোকে সব বুঝিয়ে বলতেছি। আর এত ভালো মানুষ হওয়ার ভাব ধরতে হবে না, আমি জানি তুই কেমন। তারপর একটা শান্তির নিঃশ্বাস ফেলে আমি ওনাদের সাথে বসলাম। তারপর ওনারা ভার্সিটির সব আগের কথা বলতে লাগলো। আর আমি শুনে এতটা বুঝলাম যে ভার্সিটিতে মেয়েদের রাজত্ব চলে, যার কারণে ছেলেদের একটু দাম নেই। ছেলেদের আর মেয়েদের মাঝে তুমুল ঝগড়া। তাই আমাকেও ওনাদের সাথে নিয়ে নিল। তারপর মেহেদি ভাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল আর বলল আজ থেকে নাকি আমরা সবাই বন্ধু। যাক, অবশেষে শান্তি মিলল আমার। ভার্সিটির প্রথম দিনের এতটা পাওয়ার পেয়ে যাব সেটা ভাবতেও পারিনি। যাক, ক্লাস শেষ করে ওই দিনের মতো বাসায় চলে আসলাম। পরের দিন ভার্সিটিতে যেতেই একটা আপু ডাক দিল। তাকিয়ে টাসকি খেয়ে গেলাম। দেখতে পুরোই পড়ি। মেয়েটা নীল ড্রেস পরে এসেছে, মানে আমার প্রিয় রং। তাই মেয়েটাকে আরও সুন্দর লাগতেছে। আমি ভাবতে লাগলাম তাকে খোদা হয়তো নিজ হাতে বানিয়েছে। আমি তার দিকে টাসকি খেয়ে তাকিয়ে আছি। তখনই উনি আবার ডাক দিল। কি রে পিচ্ছি, এভাবে তাকিয়ে কি দেখছিস? না, কিছু না। কিছু বলবেন? এদিকে আয় তো পিচ্ছি। আপনি আমার থেকে মাত্র 3 বছরের সিনিয়র, তাহলে আপনি আমাকে পিচ্চি বলেন কিভাবে? ওকে, তা কলেজে কি নতুন নাকি? হুম, কেন? তুই অনেক কিউট, তাই তোকে একটু র্যাগিং দেব। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখনই মেহেদি ভাইয়া আসলো। জান্নাত, তুই ওকে ধরেছিস কেন? বুঝতে পারলাম মেয়েটার নাম জান্নাত, তবে মনে পরি নামে সেভ হয়ে গেল। সেটা কি তোকে বলতে হবে? হুম, ও আমার ছোট ভাই, তাই ওকে ধরলে আমি তোকে ছাড়বো না। আমি ওদের দিকে খেয়াল না করে পাশের একটা আপুকে পটাতে শুরু করলাম। দেখতে যেহেতু একটু কিউট, তাই পাশের আপুটাও শরম পেতে লাগলো। জান্নাত আপুর নজর আমার উপর পড়তেই একটা ধমক দিল। ওই, তোর সাহস কি করে হয় আমার বান্ধবীকে পটানোর? আমি চুপ হয়ে গেলাম। তারপর আপুর দিকে রাগী চোখে তাকালাম। সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। ওই দিন ক্লাস করে বাসায় চলে আসলাম। তারপরের দিন ভার্সিটিতে গিয়ে সবাইকে খুঁজতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে একটা ক্লাসরুমে ঢুকিয়ে ফেলে, তারপর দরজা লাগিয়ে দেয়। টান সামলে চারদিকে তাকিয়ে হালকা অবাক হয়ে গেলাম। ক্লাসটায় পুরোটাই মেয়ে ভর্তি। আমাকে এখানে আনা হয়েছে কেন? তুই কালকে কি বলেছিলি? কখন? যে আমাদের রাজত্ব তুই শেষ করে দিবি। তোর বাসা কোথায় রে? গ্রামে। সবাই আমার কথা শুনে হেসে দিল। আমি কিছু না বলে শুধু সবাইকে দেখতে লাগলাম। গ্রামের ছেলে হয়ে আমাদের রাজত্ব কেড়ে নিবি? কিছুদিন যেতেই দিন সব টের পেয়ে যাবেন। গ্রামে থাকতে তো মনে হয় ভদ্র ছিলি, এত কিউট দেখতে। তা শহরে এসে কি রক্ত গরম হয়ে গেছে নাকি? সিংহ সব জায়গায় সিংহ থাকে, বিড়াল সে কখনোই হয় না। রাখ, আমি তোর গ্রামে খোঁজ নিয়ে দেখতেছি তুই কেমন সিংহ ছিলি। গ্রামে খোঁজ নিতে যাইয়েন না। কেন? তোর সব কিছু ফাঁস হয়ে যাবে তাই? না, খোঁজ নেওয়ার পর থেকে আমাকে ভয় পাবেন তাই। ও তাই নাকি? হুম, আরে আপনাদের এতটুকু আক্কেল থাকা তো দরকার যে ছেলেটা একদিনে যেহেতু ফার্স্ট ইয়ারের হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের বস হয়ে গেছে, মানে কিছু তো আছে আমার ওর মাঝে। বেয়াক্কেলের দল সব। সরেন, আমি বাইরে যাব। কথাটা বলার পর সবার মুখে ভয় দেখতে পেলাম আমি। তখন
একটু ভাব নিয়ে আমি দরজার কাছে চলে আসলাম। দরজাটা খোলার আগে আবার পিছনে ফিরে বললাম, বাহিরে এই ঝুলে থাকা মুখ নিয়ে যাবেন না, তাহলে সবাই বুঝে যাবে যে ফার্স্ট ইয়ারের ছেলে আপনাদের গেম বাজিয়ে দিয়েছে। সো স্মাইল। বাহিরে বাড়িয়ে দেখি মেহেদি ভাই সহ সবাই দাঁড়িয়ে আছে, আর আমি বেরোতেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোকে কি মেরেছে ওরা? মারবে তাও আমাকে? বের হইলে ওদের মুখটা দেখো, শুকাইয়া কাঠ হয়ে থাকবে। তুই প্রথম যে কিনা টর্চার রুম থেকে মার না খেয়ে বেরিয়েছিস। ও, ওইটা টর্চার রুম নাকি? ওদের যা ভয় দেখিয়েছি, ওরা সবাই এখন আমার সাথে কথা বললেও হিসাব করে বলবে। তাই নাকি? হুম। তারপর জান্নাত আপুরা বের হলেন। ওনাদের শুকনো মুখটা দেখে মেহেদি ভাই সহ বাকি সবাই হাসতে লাগলো। ওই জান্নাত শোন, এবার সিংহ এনেছি আমাদের দলে, দেখবো কিভাবে তুই আর পাওয়ার ঝাড়িস আমাদের সামনে। জান্নাত আপু কিছু না বলে চলে গেল। তারপর ওনাদের নিয়ে বসলাম একটা জায়গায়। আচ্ছা, সারা ভার্সিটির মেয়েদের লিডার কয়জন? 5 জন। এই 5 জনের লিডার কি জান্নাত নাকি? হুম। ওকে, প্রথমে এটা বলো, জান্নাতের কোনো ক্রাশ আছে ভার্সিটিতে বা কাউকে ভালোবাসেও? না, কেন? আর বাকি 4 জনের কোনো ক্রাশ বা ভালোবাসার মানুষ বা বয়ফ্রেন্ড আছে? হুম, আছে, কিন্তু কেন বলো তো? শুনো, মেয়েরা পৃথিবীতে কারো কথা না শুনলেও তার ক্রাশের কথাই উঠবোস করে, কারণ মেয়েরা যাকে পছন্দ করে তাকে সবসময় মন থেকে পছন্দ করে, আর তাই তাদের সেই কমজোরি জায়গাটার ফায়দা তুলতে হবে। আমার কথা শুনে মেহেদি ভাই সহ সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি ওনাদের বললাম, কি হলো? তুই সত্যি হারামি। ধন্যবাদ। এখন ওদের ক্রাশগুলোকে আমাদের টিমের একটা ভালো পদ দিয়ে দাও, তাহলে দেখবে জান্নাত ছাড়া বাকি 4 জন আমাদের টিমের কথাই চলবে। ওকে। আর জান্নাতকে আমি দেখে নিব, কিন্তু তার আগে জান্নাতকে বা ওর সম্পর্কে কিছু জানতে হবে আমাকে। শোন তাহলে, জান্নাত হলো ওর বাবা মায়ের একমাত্র সন্তান, অনেক বড়লোক ওর বাবা, আর ভার্সিটির সভাপতি ওর বাবা। আর ওকে দেখতে ততটা সুন্দরী, ততটাই অহংকারী, আর কোনো ছেলেকেই সে ভাও দেয় না। ওকে, বাকিটা আমি দেখে নিব। এখন যা বললাম তাই করো। ওকে, লাস্ট ইয়ারের নির্বাচন কিন্তু 12 দিন পরে, সো যা করা তাড়াতাড়ি কর। তুমি যাও তো, চিন্তা করো না। তারপর ক্লাস করে বাসায় চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে বসে বসে পড়তেছিলাম, তখনই কলেজের একটা মেয়ের কল আসলো। কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। কী রে সুমি, তুই এখন কল দিয়েছিস? ভাই, আপনি যেই ভার্সিটিতে ভর্তি হয়েছেন সেখান থেকে জান্নাত নামে একটা মেয়ে কল দিয়ে প্রিন্সিপালের কাছে আপনার খোঁজ নিয়েছে। তো স্যার কি বলল? কলেজে যা করেছেন তা সবটাই বলে দিয়েছে, আর বলে দিয়েছে আপনার সাথে যেন লাগতে না যায়। ওকে, ভালো থাকিস বলেই ফোনটা কেটে দিলাম। পরের দিন কলেজে যেতেই দেখি জান্নাত আপু সহ সবাই বসে আছে, তাই আমি ওনাদের কাছে গেলাম। কি ম্যাডাম, আমার খোঁজ নেওয়া শেষ? কি বলল প্রিন্সিপাল? তুই জানলি কিভাবে? আপু, আমি যেই কলেজে পড়ে এসেছি ওই কলেজটাই প্রিন্সিপালের রাজত্ব না, চলতো আমার রাজত্ব। সো আমার কলেজে আমার খোঁজ নিবেন আর আমি জানবো না, এটা কখনো হয়? তুই হয়তো জানিস না, এটা গ্রাম না শহর, আর ভার্সিটির সভাপতি আমার বাবা। ও তাই নাকি? আপনি কি ভয় দেখাচ্ছেন? না, সাবধান করে দিচ্ছি, বেশি লাফালাফি করলে ভার্সিটি থেকে বের করে দিব। জান্নাতের কথাটা শুনে আমি জোরে হেসে দিলাম। ওরা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, হাসছিস কেন? আপু আমাকে চাইলেই বের করে দিতে পারো, কিন্তু পরে ভার্সিটিতে মুখ দেখাবে কিভাবে? মানে? আমাকে বের করে দিলে সবাই বলবে একটা ফার্স্ট ইয়ারের ছেলের ভয়ে তোমাদের সবার অবস্থা
খারাপ হয়ে গেছে, তাই ওকে বের করে দিয়েছো। তারপর তোমাদের দেখলে শুধু ছেলেরাই না, মেয়েরাও হাসবে আর থুতু দিবে তোমাদের। ওই 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 তুমি রাগলে তোমাকে একদম পরীর মতো লাগে, তা কি তুমি জানো? বলেই পিছন ফিরে চলে আসলাম। তখনই জান্নাত আপু পিছন থেকে ডাক দিয়ে বলল, তোকে ভার্সিটি থেকে বের করব না, তোকে ভার্সিটিতে রেখেই শায়েস্তা করব। ওকে বলেই চলে আসলাম। এসেই মেহেদি ভাইয়াদের কাছে গিয়ে বসলাম। কি রে, এখন কি করব? এখন কাজ হলো, ওরা কি প্ল্যান করতেছে তা আমাদের জানতে হবে। কিভাবে? ওদের টিমে ভেজাল মিশিয়ে দিতে হবে। কিভাবে? আমাদের দলের কয়েকটা মেয়েকে কায়দা করে ওদের টিমে ঢুকিয়ে দাও, ব্যাস তাহলেই হবে। তুই রাজনীতি করলে তো দেশটারে কাঁপিয়ে রেখে দিবি। এই জন্যই তো রাজনীতিতে যাই না। রাজনীতি করবি? তোর ফাউল কথা বইল না তো। ওকে। তোমরা থাকো, আমি যাই বলেই বাসায় চলে আসলাম। এভাবে 4-5 দিন চলে গেল। জান্নাত আমার পিছনে লেগেই আছে। স্টুডেন্ট লিডার নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। ও নির্বাচনে ছেলেরা পাশ হবে কান্না হয়ে, কারণ জান্নাতের টিম ছাড়া বাকি সবাই এখন আমাদের টিমে চলে এসেছে। তাই জান্নাত রেগে আগুন হয়ে আছে। আমি জানি জান্নাত আমার ক্ষতি করতে চায়, কিন্তু সেটা ওরা পারবে না, কারণ আমার কোনো কমজোর জায়গা নেই। সকালে আমার একটা ফোন আসলো। ভার্সিটির একটা ছেলে ফোন দিয়েছে। এত সকালে ফোন দিয়েছে কেন, এটা জানার জন্য ফোনটা রিসিভ করলাম। কী রে, এখন ফোন দিয়েছিস কেন? ভাই, আমাদের একটা টিম মেম্বারকে জান্নাত মারতেছে, তুমি তাড়াতাড়ি আসো। কোথায় মারতেছে? টর্চার রুমে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে, আমি এখনই আসতেছি বলেই ফোনটা কেটে দিলাম। ভাবতে লাগলাম, সমস্যা হলে তো মেহেদি ভাই ফোন দিবে, এই ছেলেটা ফোন দিল কেন? তাই মেহেদি ভাইকে ফোন দিলাম। ভাই, ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে? না, কেন? আরে একটা ছেলে, সব খুলে বললাম। জিসান, এটা জান্নাতের চাল, তুই ভুলে ওর কথা শুনিস না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে বলে দিলাম। ভার্সিটিতে যাব, সেটা হাজারো সমস্যা হোক, এখন তুমি একটা কাজ করো। কি কাজ? এটা করতে পারবে? পারবো। তাহলে আমি ভার্সিটিতে যাওয়ার আগে এটা রেডি করে ফেলো, আমি ঢোকার আগে কল দিব। ওকে, ভালো থেকো বলেই ফোনটা কেটে দিলাম। তারপর চলতে লাগলাম ভার্সিটিতে। ভিতরে যাওয়ার আগে মেহেদি ভাইকে কল দিয়ে জানতে পারলাম সব কিছু ওকে। তাই কোনো কিছু চিন্তা না করেই ভিতরে গেলাম। গিয়ে দেখি ছেলেটা দাঁড়িয়ে আছে, তাই ওর কাছে গেলাম। ভাই, ওরা ভিতরে আছে, তুমি যাও। ওকে বলেই ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমি হালকা চমকে উঠলাম। দিন বদলায় রাত 12টার দিকে, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। ভিতরে গিয়ে আমি হালকা চমকে উঠলাম, কারণ ভিতরে জান্নাত ছাড়া আর কেউ নেই। বুঝলাম পরিবেশ গরম হবে, তাই রুমের উপরের এক কোণায় থাকা ছোট্ট জানালায় তাকিয়ে দেখে নিলাম যে মেহেদি ভাই ক্যামেরাটা নিয়ে পৌঁছেছে কিনা। মেহেদি ভাইয়া ক্যামেরা নিয়ে বসে আছে চুপ করে, তাই চিন্তা ছাড়া বুকটা টান দিয়ে দাঁড়ালাম। কি হলো, এখানে ডাকলেন কেন? তোকে আজকে সবাই মেরে ভার্সিটি থেকে বের করবে। কেন, আমি কি করেছি? তুই কিছুই করিসনি, করব আমি, আর দোষ দিব তোর। তারপর বাকিটা স্টুডেন্টরা দেখে নেবে। শুনেন, আমারে গর্তে ফেলতে গিয়ে আবার নিজে গর্তে পড়ে যাইয়েন না আবার। ওকে, তুই দেখ কে পড়ে গর্তে। তারপর জান্নাত আপু নিজের জামার কিছু অংশ ছিঁড়ে ফেলল। তারপর নিচ থেকে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর কাঁদো কাঁদো চেহারা নিয়ে দরজা খুলে বাহিরে এসে পড়ল। আমি এই চান্সে মেহেদি ভাইয়ের কাছ থেকে ভিডিও করা মোবাইলটা নিয়ে নিলাম।
তারপর বাহিরে এসে দেখি হাজারো ছাত্রছাত্রী আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তাই চুপচাপ কিছু না বলে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেলাম। বুঝতে পেরেছি মেহেদি বাইরে এসে বলেছে যে আমি তাকে ধর্ষণ করার চেষ্টা করেছি বা নানান কিছু। 1 ঘন্টার মধ্যে সভাপতি সহ সব স্যারেরা এসে গেল। সভাপতি সাহেব আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। প্রিন্সিপালের রুমের বাহিরে কিছু ছেলে মেয়ে মিলে আমার শাস্তির দাবিতে মিছিল করতেছে। ভিতরে আমি আর মেহেদি ভাই দাঁড়িয়ে সেগুলো শুনতেছিলাম। তখনই প্রিন্সিপাল স্যার বলে উঠল, তুমি কি সেই জিশান যে কিনা ফার্স্ট ইয়ার হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের সাথে ঘোরাফেরা করো? জি স্যার। তা তুমি তো খুব ভালো বলে জানতাম। 20 দিনে ভার্সিটির সবার কাছে ফেভারিট একজন নেতা হয়ে উঠেছ। তা হঠাৎ করে এমন কাজ করতে গেলে কেন? তাও আবার আমাদের সভাপতির মেয়ের সাথে। স্যার মিটিং কি আরও করবেন নাকি এটা এখানেই শেষ করে দিব? মানেটা বলতেছি স্যার, আপনার রুমের প্রজেক্টরটা একটু চালু করতে পারি? কেন? আমি কিছু সবাইকে দেখাতে চাই। স্যার সবার দিকে তাকিয়ে হ্যাঁ বলল। তারপর মেহেদি ভাই সব রেডি করলো। তারপর আমি গিয়ে ভিডিওটা প্লে করে দিলাম। সবাই হা করে দেখতে লাগলো। জান্নাত ভিডিওটা দেখে চোখ কপালে উঠে গেল। একবার ভিডিওটার দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে তাকাচ্ছে। ভিডিওটা শেষ হওয়ার পর আমি মোবাইলটা নিয়ে নিলাম। স্যার আমি জানি না জান্নাত আপুর কী বিচার হবে, তবে এরকম অপবাদ যেন অন্য কাউকে না দেয়। ভালো থাকবেন বলেই মেহেদি ভাই সহ আমি বেরিয়ে আসলাম। বাহিরের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। সবাইকে ভার্সিটির সকল স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, সেটাতে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে চেক করতে বললাম। কিছুক্ষণের মাঝেই সবাই চুপ হয়ে গেল। খারাপ আমাদের টিম না, খারাপ হলো জান্নাতের টিম। সো ভালো কিছু করতে চাইলে আমাদের টিমে চলে আসেন। ভালো থাকবেন সবাই বলে ক্যান্টিনে চলে আসলাম। ওই দিন আর ক্লাস করা হয়নি, তাই দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। বিকেলে মোবাইলের চিল্লানিতে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি মেহেদি ভাইয়ের ফোন, তাই উঠে রিসিভ করলাম। ভাই বলো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে ভার্সিটি সব ছেলে মেয়ে আমাদের টিমে জয়েন করতে চাইতেছে। সবাইকে দলে নিয়ে নিব। দল তোমাদের? তোমরা ভালো জানো। তুই এটা কি বলিস সান? আচ্ছা ঠিক আছে, সবাইকে নিয়ে নাও। আর জান্নাতের কি খবর? ওর বাবা ওকে বাসায় নিয়ে যেতে দেখলাম। মনে হয় তোর উপর প্রতিশোধ নিবে। কিভাবে বুঝলে? ওর চোখ দিয়ে মনে হচ্ছিল আগুন ঝরতেছে। তুই একটু সাবধানে থাকিস। ওকে, তুমি চিন্তা করো না, ভালো থেকো। আমি এখন ঘুমাবো। ওকে বাই। পরের দিন কলেজে গিয়ে দেখি জান্নাত আর ওর 2টা বান্ধবী বসে আছে, তাই ওদের কাছে গেলাম। আপু মন খারাপ? জান্নাত আমার গলাটা শুনেই চোখ রাঙিয়ে তাকালো। আমি হালকা ভয় পেলাম মনে মনে, তাও বাহিরে সেটা বুঝতে দিলাম না। তোকে বলতে হবে আমার মন খারাপ না? না, এইভাবে বসে আছো তাই জিজ্ঞাসা করলাম। অনেক মজা নিচ্ছিস তাই না? আমিও তোকে দেখে নিব। আরে আপু, একবার বেইজ্জতি হয়ে আক্কেল ঠিকানায় আসেনি নাকি আবার বেইজ্জতি হতে চাও? তুই দেখ আমি তোর কি অবস্থা করি। আমার সাথে লাগতে এসো না, তাহলে নিজের পায়ে কুড়াল মারবে বলে দিলাম। সেটা সময়ই বলে দিবে। ওকে, তা ক্ষমতা তো ছেলেদের হাতে চলে আসতেছে, কিছু করবে না? আমি দেখব তোরা কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিস। তুমি দেখতে থাকো আর আমি খেলতে থাকি। ভালো থেকো, বাই। আপুর হয়তো রাগে চুল ছিঁড়তে মন চাইতেছে, আর আমার মন চাইতেছে হাসতে। নির্বাচনের আগের দিন সবাইকে নিয়ে মিটিং শেষ করে বাসায় চলে গেলাম। নির্বাচনের দিন সব কিছু ঠিকঠাকভাবেই হলো, কিন্তু ভোটের রেজাল্ট শুনে মাথা উল্টা চক্কর খেয়ে গেল। নির্বাচনে নাকি জান্নাত পাশ করেছে।
এটা কিভাবে হয়? না, এটা মানা যায় না। তাই সবাই মিলে আন্দোলন ডাকলাম। প্রিন্সিপাল স্যার এসে সবাইকে বোঝাতে চাইলো যে এটা সভাপতির ডিসিশন। তাই জান্নাত নির্বাচনে পাশ করানো হয়েছে। আমি মেহেদি ভাইয়াকে হালকা একটু উস্কে দিলাম। উনি তো রেগে ফায়ার হয়ে বললেন, স্যার, কথা একটাই যে যতদিন পর্যন্ত নির্বাচনের আসল রেজাল্ট না দেওয়া হবে ততদিন ভার্সিটি বন্ধ। সবাই যার যার বাসায় যাও। সবাই চলে যাওয়ার পর স্যার আমাদেরকে ওনার রুমে ডাকেন। ওখানে গিয়ে দেখি জান্নাত সহ আরও কিছু মেয়ে বসে আছে। ওদের দেখেই সারা শরীর জ্বলে উঠল আমার। মনে হচ্ছিল ওদের মেরে নাক মুখ ফাটিয়ে দিই, কিন্তু মেয়ে তাই মারা যাবে না। দেখো, এবারের মতো ব্যাপারটা এখানে থামিয়ে দাও। পরের বার থেকে সুষ্ঠু নির্বাচন হবে। স্যার, আমাদের হাজার বললেও লাভ হবে না। বাইরে যেটা বলে এসেছি ভিতরেও এটা থাকবে। সো সভাপতির সাথে কথা বলেন আপনি। আর রেজাল্টের আগে ভার্সিটি খুলবে না। দেখো, তোমরা বোঝার চেষ্টা করো। যা বলে গেলাম তাই করেন স্যার। এছাড়া যদি অন্য কোনো চাল চালতে চান তাহলে পরিণাম ভয়াবহ হবে বলে দিয়ে গেলাম। বলেই আমি আর মেহেদি ভাই চলে আসলাম। 3-4 দিন পর পরিবেশটা বদলালো। ক্ষমতা আমাদের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে। সবাই খুশিতে নাচতেছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখি রাগে আর লজ্জায় পুরোই লাল হয়ে আছে। আমাকে হাতের কাছে পেলেই হয়তো চিবিয়ে খাবে। ভাবলাম একটু মজা নেওয়া যাক, তাই জান্নাতের কাছে গেলাম। বাবাকে বলে ক্ষমতা হাতে নিয়ে নেওয়াটাকে জিদ বলে না, জিদ বলে ক্ষমতা ছিনিয়ে আনাটাকে। আমার কথা শুনে জান্নাত আপু হেসে দিল আর কেমন জানি একটা লুক নিয়ে আমার দিকে তাকালো। এবার তোর গলার কাটা হব আমি। ছি, এরপরেও তোমার লজ্জা হলো না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস, যেটা এই 4 বছরে কেউ আমার করতে পারেনি। তুই আমাকে হারিয়ে দিয়েছিস। শার্টের কলারটাকে একটু উঁচু করে ভাব নিলাম। তবে চিন্তা করিস না, এবার তোর নরম জায়গায় মারবো আমি। প্রয়োজনে তোর গলার কাটা হব, তারপরেও গলার কাটা হব আমি। পারবি না পারবি ফেলতে, না পারবি খেতে, মনে রাখিস। আমি কথাটা মজা ভেবে উড়িয়ে দিয়ে চলে গেলাম। তারপর ক্ষমতা পাওয়ার আনন্দে হালকা নাচ গান করে সন্ধ্যায় বাসায় আসলাম। হাত মুখ ধুয়ে বইটা নিয়ে বসছিলাম, তখনই বাড়ি থেকে ফোন আসলো, তাই রিসিভ করলাম। আম্মু বলো। একটা খুশি সংবাদ আছে। কালকে কি ঈদ নাকি? চুপ, তোর ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? মেয়েটাকে? কে আর, তোর ভাই যাকে পছন্দ করতো তাকেই বউ বানিয়ে আনবো। ওকে, তুমি ফোন রাখো, আমি কালকেই বাসায় আসবো। ওকে। সকালে কলেজে ছুটির দরখাস্ত জমা দিয়ে বিকেলের বাসে বাসায় ফিরে আসলাম। 10 দিন বাসায় কাটিয়ে গেলাম। ভাইয়ার বিয়ের সব ঝামেলা শেষ করে ফেললাম। তারপর আবার গেলাম ভার্সিটিতে। আমাকে দেখে মেহেদি ভাই সহ সবাই খুশি, কিন্তু এই 10 দিন জান্নাত আপুকে সব থেকে বেশি মিস করেছি। ক্রাশ বলে কথা। অনেকবার ঝগড়া করার জন্যেও নক দিয়েছি, কিন্তু আপু রিপ্লে দেয়নি। ভার্সিটিতে সবার সাথে দেখা করে গেলাম জান্নাত আপুর কাছে। দূর থেকে দেখলাম হাসতেছে। আমাকে দেখার পরেই সব হাসি উধাও। তারপর আপুর কাছে গেলাম। কি রে শয়তান, এতদিন কোথায় ছিলি? বাড়িতে গিয়েছিলাম। কেন? বড় ভাইয়ার বিয়ে করেছে তাই। ও, তা তোরা কয় ভাই বোন? মাত্র 2 ভাই। ও, তা বাসায় আর কে কে থাকে? আম্মু, ভাবি, ভাইয়া আর আগে আমি থাকতাম। এখন ঢাকায় চলে আসছি। তার মানে তোর আব্বু নেই, তাই তো? হুম। তোদের গ্রামের নামটা কি জানো? জেলার গ্রামে। ওকে, তুই যা, আমাকে এখন অনেক কাজ করতে হবে। ওকে বলেই সেখান থেকে চলে আসলাম। এভাবে কেটে গেল 3 মাস। আপু এখনো আমাকে দেখলে চলে, কিন্তু আমার সেদিকে দেখার সময় নেই। এদিকে
ভার্সিটিতে গ্রীষ্মকালের ছুটি পড়ে গেছে, প্রায় সপ্তাহখানেক হবে। বাড়িতে যাব, কিন্তু কিছু কাজ আছে, তাই সেগুলো শেষ করে আজকে দুপুরের বাসে বাড়ি ফিরব। যেই ভাবা সেই কাজ। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সবার সাথে কথা বলে রুমে গিয়ে আটকে উঠলাম। ভূত দেখার মতো চমকে আবার বাহিরে চলে আসলাম। কিরে, বাইরে আসলি কেন? না, এমনি। আমার হঠাৎ মনে হলো আমার রুমে একটা মেয়ে আছে, তাই চমকে গিয়েছিলাম। মনে হয় কি আছে? মেয়েটা তো সত্যিই আছে তোর রুমের ভেতর। কি? কি না, জি। আর তুই এত অবাক হলি কেন? কিছু না, এমনি। তুমি যাও, আমি একটু পরে আসতেছি। ওকে। বলেই আম্মু চলে গেল। তারপর আমি রুমের ভিতরে চলে গেলাম। কিরে, কি খবর তোর? আপনি এখানে কেন? আমাদের বাসায় আসলেন কেন? সেটা এখন বাইরে গেলেই তোর আম্মু বলবে তোকে। মানে আপনি কি বলেছেন আম্মুকে? সেটা আম্মুর কাছ থেকে গিয়ে শুনে আয়। ওকে, আমি একটু পরেই যাইতেছি। যদি উল্টাপাল্টা কিছু বলেন তাহলে খবর আছে আপনার। মারবি নাকি আমাকে? তার চেয়েও বেশি করব। বলেই ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এসে দেখি জান্নাত রুমে নেই, তাই আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। সবাই একসাথে বসে খেতে লাগলাম। তখনই ভাইয়া বলে উঠল, শোন জিসান, আমি আর আম্মু মিলে একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? কলিজাটা কাঁপতেছিল। কি না কি বলে ভেবে। আমরা তো তোর বিয়ে ঠিক করছি জান্নাতের সাথে। ভাইয়ার কথা শুনে গলায় ভাত আটকে গেল, তাই কাশতে লাগলাম। সবাই মিলে পানি খাইয়ে থামালো। কি রে, কি হয়েছে তোর? না, কিছু না। তুমি কি যেন বলছিলে? তোর বিয়ে ঠিক করছি জান্নাতের সাথে। ভাইয়া, উনি আমার 3 ক্লাস সিনিয়র। তো কি হয়েছে? এখন চুপচাপ খা, খাওয়া দাওয়া শেষ করে ছাদে আয়, তোর সাথে আমার কথা আছে। ওকে বলেই চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এখন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। জান্নাত আমাকে বিয়ে করতে চাইতেছে কেন? নিশ্চয়ই আমার উপরে প্রতিশোধ নিতে। এসব ভাবতেছিলাম, তখনই জান্নাত রুমে আসলো আর আমাকে দেখে মুচকি হাসি হাসতে লাগলো। কিরে, কেমন চমকে দিলাম না? হুম। এটা তো কিছুই না, তোর লাইফে এমন চমকে আরো অনেক বাকি। ওই ওই, আর কিছু বলার আগেই ভাইয়া ডাক দিল। জিসান, ছাদে আয়। যা ছাদে, যা প্রশ্ন আছে একেবারে করিস, নহলে আবার মনে ডাউট থাকতে পারে। আপনাকে আমি দেখে নিব। বলেই ছাদে চলে আসলাম। ভাইয়া, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইতেছো? তোর থেকে মাত্র 2 বছরের বড়, আর এটাকে কি কেউ বড় বলে নাকি? আচ্ছা, এটা বাদ দিলাম। তুমি জানো ও আমার উপর প্রতিশোধ নিতে এখানে এসেছে? আমাদের সব বলছে, তোর যাওয়া থেকে শুরু করে নির্বাচনের ঘটনা সহ সব বলছে আমাদের। তারপরেও তোমরা ওকে এই বাড়ির বউ বানাতে চাইতেছো? মেয়েটা খুব ভালো, আর আম্মু নিজে কথা দিয়েছে, আর তুই ভালো করেই জানিস আম্মু কথা দেওয়ায় কতটা পাকা। তোমরা বুঝতেছো না? আমরা বুঝতে পারছি, তুই বুঝিস না। মেয়েটা তোকে অনেক ভালোবাসে, দেখিস অনেক সুখে থাকবি সারাটা জীবন তুই। মনে মনে বলতে লাগলাম, পিছনে বাঁশ নিয়ে কোন শালাই ভালো থাকে? আর এই মেয়ে তো পুরো একটা বাঁশের ঝাড়। জীবনে যা শান্তি ছিল সব মাটি চাপা দিতে হবে, কারণ ওনাদের যাই বলি না কেন সব কিছুর জবাব নেগেটিভই আসবে। কি রে, কি এত ভাবছিস? তোমরা যে ওর আবেগকে এত পাত্তা দিতেছো বা নিজের বাড়ির বউ বানাতে চাইতেছো, ওর বাবা যদি জানতে পারে তাহলে আমাদের সবাইকে মাটির নিচে ঢুকিয়ে দিবে। ওর বাবা কখনোই মেনে নিবে না। এত বড় লোকের মেয়েকে এই বাড়িতে বউ করে আনার স্বপ্ন দেখো কিভাবে তোমরা? বাঁচতে চাইলে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দাও। ভাইয়া,
মোবাইলে কি যেন খুঁজে বের করে আমার সামনে ধরলো। এটা জান্নাতের বাবা না? হুম। তাহলে এটা দেখ। জান্নাতের বাবা নিজেও ওনার মেয়েকে আম্মুর হাতে তুলে দিতে গেছে। কপালে হাত দিয়ে ছাদে বসে গেলাম। শেষ আশাটাও ভেঙে গেল। আমার লাইফটা শেষ। জান্নাত এমন প্ল্যান করেছে আর এমন জায়গায় জাল বিছিয়েছে যে বলার মতো না। বিয়ে কবে? 26 তারিখ। তারপরেও ভাইয়া আম্মুকে একটু বোঝানোর চেষ্টা করো না প্লিজ। আসলে মেয়েটা একটা গন্ডি। জান্নাত ঠিকই বলছে। কেন? জান্নাত আবার কি বলেছিল? জান্নাত বলছিল তুই বিয়েটা ভাঙার হাজারো চেষ্টা করবি। তুই এমন কেন রে জিসান? কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। তাই মনে মনে বললাম, ভাইয়া আমার জায়গায় তুমি থাকলে বুঝতে কেন বিয়েটা ভাঙতে চাচ্ছি। তোমরা দেখতেছো ওর উপরটা আর আমি দেখতেছি ওর আসল চেহারাটা। শোন, মেয়েটা ভালো আর তোকে অনেক ভালোবাসে, তাই ওকে কখনো কষ্ট দিস না। আচ্ছা, ও এসেছে কবে আর কি কি বলেছে একটু শর্ট করে বলো তো। তোর ভার্সিটির যেদিন বন্ধ দেয় ওই দিন বিকেলে জান্নাত আমাদের বাসায় আসে। তারপর আমাদের সব কিছু আম্মুর কাছে খুলে বলেছে। বলে প্রচুর কান্না করে। ও নাকি তোকে ভালোবেসে ফেলেছে আর তুই নাকি ওকে দেখতেই পারিস না। ও তাই ও বাধ্য হয়ে বাসায় এসেছে। তারপরও আম্মুকে বলে ও তোকে বিয়ে করতে চায়। তারপর আম্মু জান্নাতকে বলে যে বিয়ের কথা বলতে হবে, গুরুজন লাগে। তারপর জান্নাত ওর বাবাকে ফোন দিয়ে আসতে বলে। ওর বাবা পরের দিন এসে বিয়ের কথা বলে। জান্নাত নাকি ওদের বাসায় প্রচুর কান্নাকাটি করছে তার জন্য, না খেয়ে থেকে কয়েকদিন। তারপর নাকি ওর বাবা না পেরে রাজি হয়ে যায়। তারপর জান্নাতের বাবা মা জান্নাতকে আম্মুর হাতে তুলে দিতে যায়। তারপর থেকে জান্নাত এখানেই আছে। ভাইয়ার মুখে এগুলো শুনে হা হয়ে গেলাম। এত সব কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। তাহলে তোমরা আমাকে এতদিন এসব বলনি কেন? জান্নাত নাকি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই আমাদের কিছু বলতে নিষেধ করছে। ও আর বিকেলে আম্মুকে কি বলছে জানিস? কি? বলছে এই কয়েকদিন নাকি জান্নাতকে আম্মু অনেক পছন্দ করেছে। এটা শোনারই বাকি ছিল। যাও তুমি, আর যা ভালো লাগে করো। আচ্ছা তুই থাক, আমি গেলাম। পকেট থেকে সিগারেট বের করে সমানে টানতে লাগলাম। কি করব মাথায় কাজ করতেছে না। আম্মুর সাথে কথা বলতে হবে, দেখি কি করা যায়। তারপর নিচে গেলাম আম্মুর কাছে, দরজায় নক করলাম। আম্মু আসবো? আসো। আম্মু কিছু কথা বলার ছিল। ঘোর প্যাচ না করে সোজা বলে ফেলো। আম্মু আমি চাইছিলাম বিয়েটা 2 বছর পরে করতে। জান্নাতকেই বিয়ে করব, কিন্তু 2 বছর পরে। এখন তো পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে না করেছে কে? বিয়ের পর বৌমাকে নিয়ে তুই ঢাকায় থাকবি, ওইখানে তুই আর বৌমা দুজনে পড়ালেখা করবি। আচ্ছা বলেই রুম থেকে বেরিয়ে আসলাম। আম্মু বিয়ের আগেই বৌমা বলতেছে মানে মেয়ে আম্মুর খুব পছন্দ হয়েছে, তাই আর কোনো পথ খোলা নেই বিয়ে করা ছাড়া। না কিছু ভাবতে পারতেছি না, মাথাটাও ব্যথা করতেছে। এখন এসব নিয়ে ভাবা যাবে না, তাই ভাবিকে ডাক দিলাম। ভাবি একটু শুনো। বলো, কিছু লাগবে? ভাবি একটি কফি বানিয়ে দাও তো। তুমি রুমে যাও, আমি বানিয়ে দিতেছি। ওকে বলেই রুমে চলে আসলাম। রুমে এসে মেডিসিন খেয়ে শুয়ে রইলাম। কতক্ষণ পর হঠাৎ জান্নাত রুমে আসলো কফি নিয়ে। এই নে তোর কফি। আপনাকে কফি আনতে কে বলেছে? ভাবি বলল আমার ভালোবাসার মানুষটা নাকি কফি খাবে বলেছে, তাই বানিয়ে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। প্লিজ এসব নাটক বন্ধ করেন, আর কফি লাগবে না আমার। ওকে তাহলে আমি পান করি। কিছু না বলে মুখ ফিরিয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি। হঠাৎ ঘুমের মধ্যে কেউ আমার পায়ের উপরে কেউ পা রাখলো, তাই ঘুমটা
ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত বই পড়তেছে আমার পাশে বসে। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ওই আপনি আমার বিছানায় উঠেছেন কেন? এটা তোর বিছানা কে বলেছে? মানে এটা আমার রুম আর বিছানাটাও আমার। আম্মু আমাকে এটাতে থাকতে বলেছে, তাই এখন থেকে এটা আমার রুম। আসছে এটা নিজের রুম বানাতে। খাট থেকে নেমে কথা বলুন। মন চাইলে তুই যা, আমি যাওয়ার মেয়ে না। সোফায় ঘুমা, না হলে অন্য রুমে গিয়ে ঘুমা। আমি এই রুমে আর এই খাটে ঘুমাবো। ওকে আপনি থাকেন, আমি গেলাম বলেই রুম থেকে পাশের রুমে চলে আসলাম। মাথা ব্যথাটা এখনো শেষ হয়নি, তাই আবার শুয়ে গেলাম। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে গেলাম। সকালে হাতের আঙুলে গরম কিছু লাগাই লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখি জান্নাত কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আঙুলে তাকিয়ে দেখি কফি লাগানো। বুঝলাম আঙুলটাকে কফিতে গোসল করিয়েছে। এই শেষ নবাব, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য বসে আছে। ভালোভাবে ডাকলেই তো উঠে যেতাম। এভাবে কফিতে আঙুল ঢুকিয়ে দেওয়ার মানে কি? তোকে মানে বোঝাতে পারবো না। আর তোকে এর আগেও একবার ডেকে গেছি, কিন্তু তুই উঠিসনি, তাই এটা করতে হয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাকে রাখতে যেতে হবে। জান, আপনাকে আটকে রেখেছে কে? তোকে নিয়ে যেতে বলেছে আম্মু। তাড়াতাড়ি কর, আমার প্রচুর খিদে পেয়েছে। শালার হাসবো না কাঁদবো এটা নিয়ে ভাবতে লাগলাম। সবার অভিশাপ হয়তো আজকে এসে আমাকে পেয়েছে। এসব ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি বিছানায় বসে বসে আমার মোবাইল টিপতেছে। মোবাইলটা নিতে চাইলে সেটা সরিয়ে ফেলে। ওই আপনি আমার ফোনটা নিয়েছেন কেন? চেক করতেছি কি চেক করেন আপনি? কোনো মেয়ের সাথে রিলেশন আছে কি না। থাকলে আম্মুর কাছ থেকে তো তোকে কতগুলো বকা শোনানো যাবে। কপালে হাত দিয়ে ফ্লোরে বসে গেলাম। প্যারায় আর রাগে শরীরটা ছিঁড়ে যাচ্ছে। বাসা বলে চুপচাপ হজম করে নিচ্ছি। কিরে, তুই এখনো রেডি হচ্ছিস না কেন? হচ্ছি বলেই রেডি হতে লাগলাম। রেডি হয়ে নিচে গেলাম দুজন। গিয়ে দেখি সবাই বসে আছে। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আসলে ওনার কাপড় বের করতে গিয়ে আমার একটু দেরি করে ফেলেছি, তাই রেডি হতে দেরি হয়ে গেছে ওনার। জান্নাতের কথা শুনে আকাশ থেকে পড়লাম। যাক, দোষটা নিজের উপর নেওয়াই ভালোই হয়েছে। জান্নাত, আমি জানি ওর উঠতে নিশ্চয়ই দেরি হয়েছে, তাই তুমি ওর দোষ নিজের কাঁধে নিচ্ছ। নেওয়ার কোনো দরকার নেই, তুমি খেতে বসো। ভাইয়ার কথা শুনে আরও বেশি অবাক হলাম। তার মানে জান্নাত বাঁশ দিয়ে নিজেকে উপরে উঠিয়েছে, আর এই জন্যই দোষটা নিজের কাঁধে নিয়েছিল। এসব ভাবতে ভাবতে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। রুমে বসে বসে মোবাইল টিপতেছিলাম, হঠাৎ জান্নাত এসে হাজির হলো রুমে। বাঁশ কি আরও আছে? থাকলে দিয়ে যান। আরে এই তো মাত্র শুরু, তোর জন্য তো বাঁশের জঙ্গল লাগিয়ে রেখেছি আমি। একটা রিকোয়েস্ট আছে, রাখবেন প্লিজ? আগে বল, পরে যেতে হবে দেখব। বিয়ের তো আরও 5 দিন, সো এই কয়েকটা দিন আমাকে জ্বালায়েন না প্লিজ। কারণ বিয়ের পর তো লাইফের তেজপাতা করবেন সেটা আমার জানা হয়ে গেছে। সো এই কয়েকটা দিন জ্বালিয়েন প্লিজ। ওকে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কী শর্ত বলেন? আমি যেভাবে বলবো সেভাবেই বিয়ের আগ পর্যন্ত চলতে হবে। ওকে, বিয়ের পর যে যার যার মতো চলবো, তাই তো? জান্নাত কিছু না বলে হালকা হেসে চলে গেল। মানেটা আর বোঝার বাকি রইল না। যাক, তারপর আবার একটু ঘুমিয়ে নিলাম। দুপুরে আম্মু এসে ডাক দিল। উঠে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে এসে মোবাইল টিপতে লাগলাম। বিকেলে সব বন্ধুদের সাথে দেখা করব বলে রেডি হচ্ছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। কিরে, কোথাও যাবি নাকি? হুম। পরে যাস, আপাতত আমাকে তোদের গ্রামটা ঘুরিয়ে দেখা। অন্য কাউকে নিয়ে যান। আম্মুকে বলতে হবে নাকি ভালোই ভালো রাজি হয়ে যাবি? আচ্ছা চলেন। এই তো গুড বয়। তারপর জান্নাতকে নিয়ে গ্রাম ঘুরতে বের হয়েছি। জান্নাত ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর আমি শুধু রাস্তা চিনিয়ে দিতেছি আর পাহারা দিতেছি। জান্নাত গিয়ে একটা নদীর পাড়ে বসে পড়ল, তাই আমিও কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমার নাম নিয়ে ডাক দিল। তাকিয়ে দেখি তৌফিক ডাক দিয়েছে। তারপর আমার কাছে আসলো। কী রে, কী অবস্থা? এই তো ভালো, তোর কি খবর?
চলতেছে? শোন, তোকে যেটা বলতে এসেছি, মারিয়া তোকে যেতে বলেছে। তুই নাকি ওর নম্বর ব্লক করে দিয়েছিস, তাই তোকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। তৌফিকের কথাটা শুনে জান্নাত আমার দিকে রাগী চোখে তাকালো। কোন মারিয়া? আমি কোনো মারিয়া টারিয়াকে চিনি না। শোন, ও বলেছে তোকে কোনো কিছুর জন্য প্রেশার দিবে না, যা একবার দেখা করে আয়। আর উনি কে? আমি কিছু বলার আগেই জান্নাত বলে উঠল, আমি জিসানের খালাতো বোন। আমি হা করে ওনার দিকে ফিরে তাকালাম। উনি কি বললেন? ও আচ্ছা জিসান, আমি যাই, তুই গিয়ে এখনই দেখা করে আয়, না হলে পরে সময় করে দেখা করে নিস। ওকে। তৌফিক উঠে চলে গেল। আমি জান্নাতের দিকে তাকাতেই দেখি রাগে আগুন হয়ে আছে। কি বলবো কিছুই বুঝতেছি না। আসলে আপু, আর কিছু বলতে পারলাম না, তার আগে ঠাস করে চর গালে বসিয়ে দিল। আগে জানতাম তুই শয়তান, এখন দেখি তুই লুচ্চামিও করিস। কিছু না বলে চুপ করে গালে হাত দিয়ে বসে রইলাম। চল এখনই গিয়ে মারিয়ার সাথে কথা বলবি, আর যা সম্পর্ক ছিল সব ভেঙে দিয়ে আসবি। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি তোর কাজিন, ভুলেও বলবি না আমি তোর হবু বউ। ওকে। আমি উঠে হুনাকে নিয়ে গেলাম মারিয়ার কাছে। গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মারিয়ার কাছে যেতে লাগলাম। তখনই মোবাইলে কল আসলো। তাকিয়ে দেখি জান্নাতের কল। আমি তো আপনার সামনেই, তাহলে আমাকে কল দিছেন কেন? রিসিভ করে চুপচাপ বুক পকেটে রেখে দে। কেন? তোর মারিয়া তোকে কি বলে তা শুনবো। খবরদার ভুলেও ফোনটা কাটবি না। চল। ওনার এই কথা শুনে রাগে শরীরটা জ্বলে যাচ্ছে, তাও কিছুই বললাম না। চুপচাপ গেলাম মারিয়ার কাছে। মারিয়ার চোখে হালকা পানি, কিন্তু আমি অসহায়, তার কিছুই করতে পারতেছি না। মারিয়া আমাকে দেখে এগিয়ে আসলো। কেমন আছো জিসান? ভালো, তুমি? ভালো। উনিকে? আমার কাজিন। ও হাই আপু। হ্যালো, কেমন আছো মারিয়া? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তোমরা কথা বলো, আমি ওইখানে আছি। সরি তোমাকে ডাক দেওয়ার জন্য, আসলে তোমাকে তো আর পাওয়া যায় না, তাই চাইছি শেষবারের মতো তোমাকে একবার জড়িয়ে ধরতে। শেষবারের মতো মানে? তুমি কি ভাবতেছো? আরে আরে ভয় পেও না, আমি আত্মহত্যা করবো না। তুমি তো বিয়ের পর অন্য কারোর হয়ে যাবে, তখন তার জড়িয়ে ধরতে পারবো না, তাই এখন একটু জড়িয়ে ধরবো, প্লিজ না করো না। কি বলবো কিছুই বুঝতেছি না। জান্নাত যদি দেখে ওকে জড়িয়ে ধরেছি, তাহলে তো আমার খবর আছে। যা হওয়ার পরে দেখা যাবে। টান দিয়ে মারিয়াকে বুকে জড়িয়ে নিলাম। মারিয়া কান্না করে দিল। আমার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মারিয়াকে ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবো না। ভালো থেকো। বলেই মারিয়া চলে গেল। আমি চোখের পানি মুছে জান্নাত আপুর সামনে আসলাম। রাগে আপুর মুখ লাল হয়ে আছে। এইটার শোধ বিয়ের পর তুলবো। অন্য মেয়েকে জড়িয়ে ধরা, তাই না? রাগে গজগজ করতে করতে বলল। তারপর আর কোনো কিছু না বলে ওনাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসা টুকটাক সাজানো শুরু হয়ে গেছে। যাই হোক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এভাবে কেটে গেল 4 দিন। সন্ধ্যায় বিয়েটা হয়ে গেল। কবুল বলার সাথে সাথে নিজের সব সুখকে মাটি চাপা দিয়ে দিয়েছি। রাত 12টার দিকে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারিয়ার কথা ভাবছিলাম। মারিয়া যখন ক্লাস 9-এ, তখন আমি ক্লাস 10-এ। তখন থেকে রিলেশন আমাদের। কখনো মারিয়াকে খারাপ নজরে দেখিনি। পড়ালেখা শেষ করার পর মারিয়াকে বিয়ে করার নিয়ত ছিল, কিন্তু জান্নাত এসে সব কিছু শেষ করে দিল। আম্মুকেও মারিয়ার ব্যাপারে বলতে পারিনি, কারণ মারিয়ার পরিবারের সাথে আমাদের পরিবারের শত্রুতা। কিন্তু জান্নাত আমার জীবনে না আসলে আম্মুকে যে কোনোভাবে মানিয়ে ফেলতাম, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। মারিয়া মেয়েটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু একটা ভিলেন এসে সব কিছু শেষ করে দিল। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বুঝতেও পারিনি। চোখের পানি মুছতেছি, তখনই কেউ কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি ভাইয়া ভাবি পিছনে দাঁড়িয়ে। কি রে, মন খারাপ? না, এমনিতেই। ও আচ্ছা, যাও। জান্নাত একা রুমে বসে আছে কখন থেকে? বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর বাসায় এসে নিজের রুমে গেলাম। এসে দরজা লাগিয়ে দিলাম।
দরজা লাগিয়ে পিছনে ফিরতে দেখি জান্নাত উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে সোফায় গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো, এসে আমার পাশে এসে বসলো। তারপর কোনো কথা ছাড়াই ঠাস করে একটা চর বসিয়ে দিল। গালে হাত দিয়ে নির্বাকের মতো তাকালাম। এটা দিয়েছি কেন জানিস? হবু বউ থাকতে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরেছিস তাই। কিছু না বলে হালকা একটু হাসলাম। আজ থেকে চর খার অভ্যাসটা করে ফেল, কারণ এখন থেকে ভুল হলে রাগ দেখাবো না, সোজা থাপ্পড় লাগিয়ে দিব। আমি চুপ করে বসে রইলাম। কিছু বলার আছে নাকি এইভাবেই চুপচাপ করে বসে থাকবি? আমাকে বিয়ে করেছেন কেন? মানুষ বিয়ে করে কেন? সবাই যে কারণে করে, আমি সেই কারণেই করেছি। আপনি মানুষ? এই তুই কি বলতে চাইতেছ? না মানে আপনাকে দেখলে আমার পেতনির কথা মনে পড়ে। দেখ, এখন রাগাবি না, না হলে তোকে মেরে দাঁত লাল করে দিব। হ্যাঁ, আমার জীবনটা তেজপাতা বানাতে যে আসছেন সেটা আমি খুব ভালো করে জানি। ভার্সিটির সুদ নিতে আমাকে বিয়ে করেছেন, তাই না? তো এখন বেশি কথা না বলে এদিকে আয়, বাসর রাত করতে হবে। মানে বোঝাচ্ছি। জান্নাত এক পা করে আমার দিকে আসতে লাগলো। আমি মতলব ভালো না দেখে পিছাতে লাগলাম, কিন্তু কপালে বেশিক্ষণ সায় না দেওয়ায় অল্প কিছু যাওয়ার পরে পিঠ দেয়ালে ঠেকে গেল। এদিকে জান্নাত আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছি। দুজনের মাঝে এক ফোঁটাও গ্যাপ নেই। ভাবতেছি জান্নাত কি করতে চাইতেছে। এমন সময় খেয়াল করলাম জান্নাত ওর ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনতেছে। বুঝে গেলাম জান্নাত কিস করবে, তাই হাত দিয়ে আমার মুখটা চেপে ধরার জন্য হাতটা উপরের দিকে তুলতে গিয়ে বুঝতে পারলাম জান্নাত আমার হাতটা ওর হাত দিয়ে চেপে ধরে আছে। উপায় না পেয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। অবশেষে জান্নাত আমাকে কিস করে বসলো। কিস করলো কম, কামড়ে ঠোঁটের ভিতরের অবস্থা 12টা বাজিয়ে দিল। আমি চিৎকারও দিতে পারতেছি না। অবশেষে ছাড়লো আমাকে। ঠোঁটগুলো কেটে রক্ত পড়তেছে, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবু আরেকটু আদর করি। আমি মাথা নেড়ে শুধু না করলাম বলেই জান্নাত চলে গেল ফ্রেশ হতে। আমি গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলাম। ঠোঁটের বাহিরের দিকে একটু কাটিনি, কিন্তু ঠোঁটের ভিতরের দিকটা কেটে রক্ত পড়তেছে। মুখ চেপে সোফায় গিয়ে বসে রইলাম। জান্নাত ওয়াশরুম থেকে বের হওয়ার পর কোনো কথা না বলে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে গেলাম। সারাদিন ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়েছে, তাই আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজনে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা খাওয়ার সময় হালকা একটু ঝাল মুখে দিতেই মুখ জ্বলে যাওয়ার মতো অবস্থা হলো। তাও হালকা কিছু খেয়ে উঠে রুমে চলে আসলাম। এসে মোবাইল টিপতেছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। এসে আমার পাশে বসে পড়লো। কিরে মুখের ভেতরে জ্বলতেছে? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিরে ঢাকায় যাবি না? না এখানে পড়ে থেকে মার খাবি, কোনটা? সময় হলে চলে যাব, আপনাকে বলতে হবে না। বাহ, রাগ করে আছিস নাকি আমার উপরে? না, আপনার উপর তো ক্র্যাশ খেয়ে আছি। তাই নাকি? ওকে, সবাই ক্রাশ খায় আমার উপর, তাদের মধ্যে না হয় তুইও একজন। তাহলে চলেন। এখন তো ক্রাশ যেহেতু আমার বউ, তাই তাকে একটু আদর করে দেই। মানে কি বলতে চাইতেছিস তুই? জান্নাতের হাত দুটো শক্ত করে চেপে ধরে টান দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর আমি আমার পা দিয়ে জান্নাতের পাগুলো চেপে ধরলাম। ওই তুই কি করতেছিস? ক্রাশকে আদর করব। ছেড়ে দে বলতেছি, না হলে পরে তোর অবস্থা খারাপ করে দিব বলে দিলাম। খাটের কোণা থেকে ওড়না নিয়ে জান্নাতের হাতগুলো বেঁধে দিলাম। তারপর গিয়ে দরজাটা লাগিয়ে আসলাম। জান্নাতের মুখে ভয়ের ছাপটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তারপর বিছানায় উঠে জান্নাতের পেট থেকে শাড়িটা সরিয়ে দিলাম। ওয়াও, কি সুন্দর পেট আপনার। ওই তুই পেটে হাত দিয়েছিস কোন সাহসে? ওকে হাত দিব না, কিস করব, চলবে? এই না 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 না। কে শুনে কার কথা? জান্নাতের পেট চেপে ধরে কয়েকটা কিস করলাম। জান্নাত ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। এবার আর কোথায় কিস করব বলেন? ছাড়া পেলে তোকে মেরেই ফেলবো আমি। ছাড়ার আগে আমি আপনার যা সম্মান আছে তার সব কেড়ে নিব। কথাটা শুনে জান্নাতের চোখ বড় বড় হয়ে গেল। এবার আমার দিকে মায়াবী চোখে তাকালো। এভাবে তাকিয়ে লাভ হবে না, কারণ আপনার
ডানা না ভাঙলে আপনার ফরফরানি বন্ধ হবে না। আমি চাই তুই এটা কর, কারণ তুই এটা করলে আমার কাছে হেরে যাবি, আর আমি চাই তুই আমার কাছে হেরে যা। ওকে আজকের মতো ছেড়ে দিলাম, আমিও দেখে নিব আপনাকে। বলেই হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলাম। জান্নাত কিছু না বলে রুম থেকে চলে গেল। তারপর কিছুদিন বাড়ি থেকে জান্নাতকে নিয়ে ঢাকায় চলে আসলাম। ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে নিলাম। পরের দিন দুজনে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর মেহেদি ভাইদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিতে লাগলাম। তখনই জান্নাত তার বান্ধবীকে পাঠালো আমাকে ডাকার জন্য। তারপর উঠে গেলাম জান্নাতের কাছে। গিয়ে দেখি জান্নাতের হাতে একটা পেপার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, আমাকে ডেকেছেন কেন? এই পেপারে একটা সাইন লাগবে তোর, তাই। কিসের পেপার? তোর আর আমার ডিভোর্স পেপার। এটাতে সাইন করার ঠিক 6 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। কি? সাইন কর। এটাতে আমি তো তোকে জ্বালাতে বিয়ে করেছি। তোর কি মনে হয় তোর সাথে সংসার করার জন্য? না, আমি বলছিলাম 6 মাস বেশি হয়ে যায় না আপু? আর কিছু বলার আগেই জান্নাত ধমক মারল। ওই চুপ, কে তোর আপু? ও সরি, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। যতদিন আমাদের মাঝে বিয়ের রিলেশনটা আছে ততদিন আপু ডাকবি না বলে দিলাম, না হলে সবাই সন্দেহ করবে। ওকে। কি বলেছিলি বল এবার। আসলে 6 মাস, এটা তো বেশি সময়। আমি বলছিলাম কি, আমার একজন চেনা উকিল আছে, আপনি চাইলে 3 মাসে ডিভোর্স করাতে পারবো আমি। তোর মুক্তি পাওয়ার জলদি বেশি, তাই না? এই নেন পেপার। জান্নাত পেপারটা হাতে নিয়ে ছিঁড়ে ফেললো। তারপর সেগুলো টুকরো টুকরো করে আমার উপরে উড়িয়ে দিল। আমি কি 3 মাসেরটার জন্য ট্রাই করব? চুপ, তোর মুক্তি পাওয়া আমি বের করতেছি। তোর কোনো কিছুই করতে হবে না, আমি 1 বছরের কন্ট্যাক্ট পেপার বানিয়ে আনতেছি। সরি, আর বলবো না। তারপরেও এটা কইরেন না। চুপ, আর একটা কথা বললে সময় বাড়বে বলে দিলাম। চুপ করে গেলাম। কথা বললে সমস্যা বাড়বে, তাই। গুড, যা এখন আমি আর তোর বউ এটা যেন কেউ না জানে। ওকে বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর আবার সেই ক্যান্টিনে এসে বসে গেলাম। রাগে সারা শরীর দিয়ে আগুন বের হইতেছে। উনি কি পাইছে বিয়েটারে? যখন খুশি করবে, আবার যখন খুশি সেটাকে ভেঙে দিবে। ওনার কিছু একটা করতেই হবে, না হলে হবে না। এসব ভেবে ক্লাসে চলে গেলাম। বিকেলে ক্লাস শেষ করে বাইরে ঘুরে ফিরে রাতে নিজের খাবার নিয়ে বাসায় এসে গেলাম। খাওয়া দাওয়া করে এসে দেখি জান্নাত রুমের দরজা খোলা রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি পাশ থেকে চাদর আর বালিশ নিয়ে সোফায় যাওয়ার সময় মনে হলো জান্নাত কাঁপতেছে। কাছে গিয়ে কপালে হাত দিতেই দেখি জান্নাতের গায়ে প্রচুর জ্বর। তাড়াতাড়ি গিয়ে বাটিতে একটু পানি আর একটা কাপড় নিয়ে আসলাম। মাথায় জলপট্টি দিয়ে পাশের ক্লিনিকের ডাক্তারকে আসতে বললাম। উনি এসে চেক আপ করে ওষুধ দিয়ে চলে গেলেন। তারপর আমি ওনার পাশে বসে হালকা হালকা জলপট্টি দিতে লাগলাম আর জান্নাতের ঘুমন্ত চেহারাটা দেখতে লাগলাম। আজকে আবার নতুন করে ক্রাশ খেলাম জান্নাতের উপরে। মেয়েটা সত্যি একটা পরী। তার ঘুমন্ত চেহারাটা কেউ একবার দেখলে সে জীবনেও বলবে না জান্নাত যে এতটা বদরাগী। এসব ভাবতে ভাবতে কখন যে ওনার পাশেই ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালে গালে কারো হাত পড়াতে জেগে উঠলাম। তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। কি হলো, মারলেন কেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর সাহস পেলি কোথা থেকে? আসলে আমি ইচ্ছে করে, আর বলতে না দিয়ে থামিয়ে দিল। চুপ, একটা কথাও বলবি না। আর আজ থেকে তুই অন্য রুমে থাকবি। তুই একা সুযোগ নিতে চেয়েছিলি। কাল রাতের পর থেকে ওনার উপর মায়া জমে গেল। জবাব দিতে গিয়ে পারছি না। তাকে ভালোবেসে ফেললাম না তো। এসব ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেলাম। অনলাইনে খাবার অর্ডার করে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি খাবার চলে আসছে। তারপর আমি খাওয়া দাওয়া করে জান্নাতের জন্য খাবারগুলো টেবিলে রেখে চলে গেলাম। জানি ওর শরীর ভালো না, তাই ওর রান্না করতে পারবে না, তাই খাবার রেখে চলে গেলাম ভার্সিটিতে। দুপুরে ক্যান্টিনে বসেছিলাম, তখনই মোবাইলটা বেজে উঠলো। পকেট থেকে বের করলাম, তাকিয়ে দেখি আম্মু কল করেছে, তাই রিসিভ করলাম তাড়াতাড়ি। আম্মু বলেন। বৌমার শরীর ভালো না, আর তুই নাকি চলে গেছিস ভার্সিটিতে। ওই
তোর বউয়ের চেয়ে বড় কি ক্লাসটা হয়ে গেছে নাকি? হুম। আম্মু আমি তো চুপ, আমি কিছু শুনতে চাই না। তুই এখনই বাসায় যা, আর বৌমার শরীর ভালো হওয়ার আগ পর্যন্ত তুই আর কোনো ক্লাস করবি না, আর ভার্সিটি যাবি না বলে দিলাম। ওকে। আর এখনই তুই বাসায় যা, আমি বৌমাকে ফোন দিব একটু পরেই বলে দিলাম। ওকে বলেই ফোন রেখে দিলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি জান্নাত খাটে শুয়ে আছে আর টিভি দেখতেছে। আপনি আম্মুকে ফোন দিয়ে কি বলেছেন? যা শুনিয়েছি তোকে তাই বলেছে। আসলে বাসায় তো কেউ একজন থাকা লাগে আমাকে সেবা করার জন্য, তাই ভাবলাম সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোকেই রেখে দিই। কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে নিজের সব কিছু নিয়ে পাশের রুমে রেখে দিলাম। ওই জিসান, একটু শুনে যা তো। কেন? কাজ আছে, তাড়াতাড়ি আয়। ওকে বলেই ওনার রুমে গিয়ে হাজির হলাম। আমার পাগুলো ব্যথা করতেছে, একটু টিপে দিয়ে যা প্লিজ। আমি আপনার পা টিপে দিব? নাকি আম্মুকে দিয়ে বলবো তুই আমাকে সারাদিন কথা শুনিয়েছিস শরীর খারাপ হওয়ায়? আমি হালকা একটু হেসে গিয়ে ওর পাগুলো টিপে দিতে লাগলাম। পরের দিন ভার্সিটিতে গেলাম। অন্য দিনের মতো দিনটা কাটতে লাগলো। দুপুরে জান্নাত হঠাৎ এসে আমার সামনে এসে দাঁড়ালো। আমার সাথে আয়। কেন? বেশি বকবক না করে আয়। ওকে বলেই সবার সামনে থেকে উঠে জান্নাতের সাথে গেলাম। জান্নাত আমাকে নিয়ে ক্যান্টিনের টেবিলের উপর উঠে দাঁড়ালো। অ্যাটেনশন গাইস, সবাই জান্নাতের দিকে ঘুরে তাকালো। তোমাদের সবাইকে আজকে একটা কথা বলতে চাই। পাশ থেকে কয়েকজন বলল, কি? আজকে আমি আর জিসান স্বামী স্ত্রী। এই ছুটিতে আমাদের বিয়েটা হয়েছে, তো সবাই এটা মাথায় রাখবে, জিসানের স্ত্রী আছে। জান্নাত বলে চলে গেল। সবাই জান্নাতের কথাটা শুনে হা হয়ে গেল, বিশেষ করে মেহেদি ভাই আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। আমিও নেমে মেহেদি ভাইদের কাছে গেলাম। কিরে জান্নাত, এটা কি বলে গেল? হুম। আমি কিছু বুঝতেছি না, তুই জান্নাতকে বিয়ে করতে গেলি কেন? ভাইয়া আর আম্মুর কথায়। আম্মু আর ভাইয়ের কথায় বর্তমানে কেউ বিয়ে করে নাকি? আব্বু মারা যাওয়ার পর আম্মু অনেক কষ্ট করেছে, আমাদেরকে মানুষ করেছে, পাশাপাশি কোম্পানির কাজও করতে হয়েছে, তাই আমি চাইনি তাকে কষ্ট দিতে। আম্মু যা করে আমার জন্য ভালোই করে। আর আম্মু জান্নাতকে একটু বেশি পছন্দ করেছে। আর এখানকার সব কিছু বলেছি আমি, কিন্তু জান্নাত এমনভাবে সাজিয়েছিল যে আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে হয়েছে। ওকে আচ্ছা, প্রথম থেকে আমাকে সব খুলে বল। আর বলো না, সব কিছু খুলে বললাম মেহেদি ভাইকে। সব শুনে উনি মাথায় হাত দিল। এখন ওনার মুখেই কোনো কথা নেই। তো এখন কি করবি? ও তো 1 বছরে তোর জীবনটা শেষ করে দিবে, কি করবি এখন? ভাইয়া উনি এই ভার্সিটিতে আছে আরও 5 মাস, তাই এই কয়েকটা দিন সাবধানে থাকতে হবে। আচ্ছা তুই বিয়েটা না হয় করেছিস তোর আম্মুর কথায়, তাহলে ওর টর্চারগুলো সহ্য করতেছিস কেন? 2টা কারণে সহ্য করতেছি। কারণগুলো কি কি? প্রথমত, আম্মুকে কিছুদিন বুঝতে দেওয়া যাবে না যে জান্নাতের আর আমার মাঝে কি চলতেছে। ও দ্বিতীয় কারণ? জান্নাতকে উড়ার সময় দিতেছি, যখন সে চিল পাখি এর মতো আকাশের কাছাকাছি চলে যাবে তখনই টান দিয়ে মাটিতে ফেলবো, তখনই বুঝবে জিসান কি জিনিস। মানে হলো চড়ুই পাখি তাকে মাথার উপরে, তাকে 1000 বার মাটিতে ফেললেও তার কিছুই হবে না, কিন্তু চিল পাখি থাকে আকাশে, তাকে একবার মাটিতে ফেলতে পারলে তার আর উড়ার ক্ষমতা থাকে না। তাই চড়ুই পাখিটা উড়তে উড়তে চিল পাখির জায়গায় যাক, তারপর না হয় টান দিয়ে মাটিতে ফেলে দিব। তুই ভিলেন সারা জীবনই থাকবি। জান্নাত ভাবতেছে আমি ওর দাস হয়ে যাচ্ছি, কিন্তু ও জানে না নিজের বিপদটাকে টানতেছে। আগে কি করতে চাইতেছিস? জান্নাতকে আপাতত আমার মায়ায় ফেলতে হবে যেভাবেই হোক, তারপর ওর তেল বাহির করব আমি। আমাদের কোনো রকম হেল্প লাগলে বলিস, ওকে সাহায্য করতে আমরা আছি তোর পাশে। সেটা তো জানি। আচ্ছা আমার জানা মতে তোর লাইফে তো মারিয়া নামের একটা মেয়ে আছে, তার কি হলো? কি আর হবে, মারিয়াকে কিছুদিন ভুলে থাকতে হবে। জান্নাতের থেকে ডিভোর্স পাওয়ার পর মারিয়াকে বিয়ে করে ফেলবো। মারিয়া তখন বিয়ে করতে রাজি হবে তো, তুই বিবাহিত জেনেও? মারিয়া আমার আর জান্নাতের ব্যাপারে সব জানে, সো এসব নিয়ে টেনশন করো না। আর জান্নাত ছাড়া কি দুনিয়াতে মেয়ের অভাব আছে নাকি যে বিয়ে করতে পারবো না?
তাও ঠিক, তুই তো চাইলে কয়েকটাকে বিয়ে করতে পারবি, কারণ তোর সেই ট্যালেন্ট আছে। ধুর বাদ দাও এসব কথা। ওকে, তা কি করবি এখন? এখন বাসায় চলে যাব, ভালো লাগতেছে না। থাকো, আমি গেলাম, কালকে কাজ আছে বলেই সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। দুপুরে আমাকে না বলে ভার্সিটিতে চলে আসলি কেন? এমনি। আর আপনাকে কারণ বলতে হবে নাকি? বলতে হবে না, নাকি কোনো মেয়ের সাথে লুচ্চামি করতে এসেছিলি? ঠিকই বলছেন। চুপ, বেশি বকবক করবি না, কারণ এই বাসাতে শুধু আমার রাজত্ব চলবে। যা বলবো তার উত্তর দিবি শুধু। তাহলে আপনার বাসায় আপনিই থাকেন, আমি চলে যাই মেসে। যা, আমি বেশি না, আম্মুকে বলবো শুধু। আম্মুকে কষ্ট দিতে চাই না বলে আপনাকে সহ্য করতেছি, না হলে আপনার অবস্থা আগের মতো করতাম। কিভাবে করবি? এটা তো ভার্সিটি না যে আমাকে হারিয়ে দিবি। এটা সংসার, আর সংসারে বড় বড় ভিলেনরাও রাজত্ব করতে পারে না, কারণ সংসারের রাজত্ব চলে মেয়েদের। সো 1 বছর যা বলি তাই কর, না হলে সারা জীবনের জন্য জ্বালাতে থাকবো বলে দিলাম। এই জন্যই তো ছাড় পাচ্ছেন, না হলে এমনিতে তো আমার একটা চুলও ছিঁড়তে পারবেন না। কেন, মারিয়ার কাছ থেকে তোকে কেড়ে নিলাম না? এটাতে শিক্ষা হয়নি তোর? মারিয়া 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 বলেই হু হু করে হেসে দিলাম, কারণ মারিয়ার কথা বলতেই মাথায় একটা বুদ্ধি আসলো। কি হলো, হাসছিস কেন? না, এমনি। বলেই মনে মনে ভাবতে লাগলাম, কোথা থেকে আর কেড়ে নিতে পারলেন? আপনি আমাকে ছেড়ে দিলে আমি মারিয়াকে বিয়ে করে ফেলবো। আর মারিয়া এমনিতেও জানে আপনি কেন আমাকে বিয়ে করেছেন, তাই মারিয়াকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা হবে না। আর একটা কথা কি জানেন, মারিয়া নেক্সট বেসে ভার্সিটিতে উঠবে, আর আপনি ভার্সিটি থেকে চলে গেলে আমার রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে। সো যা করার এই কয়েকদিন করে নিন, না হলে পরে আর পাবেন না আমাকে। মনে মনে এসব ভাবছিলাম তখন জান্নাত ডাক দিল। কিরে, ভাবনার সাগরে ডুব দিলি নাকি? যা করবি আজ থেকে সব বলবি, নাহলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম। ওকে, তা এখন একটু প্রস্রাব করতে যেতে পারি? কি? যা ছ্যাঁচড়া। বলেই রুম থেকে চলে গেল। বাসায় রান্না করার মতো কেউ নেই, তাই রাতে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে আরামে একটা ঘুম দিলাম। আজকে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসলাম। এসে ক্যান্টিনে বসেছিলাম, তখনই আমার ক্লাসমেট একটা মেয়ে আসলো। মেয়েটা কিছুদিন ধরে আমাকে ফলো করতেছিল। মেয়েটা দেখতে একদম পরীর মতো। আজকে কি বলতে এসেছে কে জানে। আপনাকে একটা কথা বলার ছিল। বলেন। আপনাকে আমার খুব ভালো লাগে। কি? আপনাকে বলবো বলবো ভাবছিলাম, আজকে কেউ নেই তাই ভাবলাম আজকেই বলে দিই। আমি যে বিবাহিত সেটা আপনি জানেন না? জানি, কিন্তু ওই আপুটা যে আপনার উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছে সেটাও আমি বুঝি। ওর কথা শুনে আমি হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। দেখুন, আমি আপনাকে ভালোবাসি, আপনি চাইলে আমার সাথে রিলেশনে থাকতে পারেন। মনে মনে ভাবলাম জান্নাতকে একটু শায়েস্তা করা দরকার, তাই আমিও বললাম এমনিতেও জান্নাতের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। তাহলে চলো বিকেলে কোথাও কফি খেয়ে আসি। অবশ্যই, বলো কোথায় খেতে যাবে? কফি হাউসে খেলে কেমন হয়? ওকে, সময় মতো চলে এসো বলেই সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর মেহেদি ভাই সহ সবাই চলে আসলো। জান্নাতকেও দেখলাম ভিতরে যেতে, দেখে হালকা একটু হাসলাম। সবাইকে নিয়ে আড্ডা দিতেছিলাম।